হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু হোম টিউটর। আমি সুদীপ্ত চেটিয়ার। আর আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার 1, পরিবেশের জন্য ভাবনা। তো দেখো, চ্যাপ্টারটাকে আমরা 3টে পার্টে পড়বো। আর ফার্স্ট পার্ট আজকে তোমরা ক্লাসটাতে পাবে। তো চ্যাপ্টার পড়ার আগে চ্যাপ্টারটার এই পার্টটা থেকে কি কি কোশ্চিন তৈরি হতে পারে সেগুলো আমাদেরকে দেখতে হবে। তো দেখো, যেমন একটা কোশ্চিন বলা যেতে পারে, মাউন্ট এভারেস্টের চূড়ায় সারা বছর বরফে ঢাকা থাকে কেন? কোশ্চিনের চ্যাপ্টারটা পড়ার পরে এটার উত্তর পেয়ে যাব। নেক্সট, মেরুজ্যোতি কি? ঝড় কেন হয়? সবাই দেখেছো আশেপাশে ঝড় হতে, কিন্তু কেন হয় তার বিজ্ঞানসম্মত কারণ ভিডিওটা দেখলে তোমরা জানতে পেরে যাবে। এরোপ্লেন বা জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কি? তো নামটাই খুব বাজে, তবুও দেখতে হবে, ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা সর্বনিম্ন থাকে? এবার বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে, চ্যাপ্টারে যখন ভিতরে যাব তো জিনিসগুলো দেখবো, তার মধ্যে কোন স্তরে সব থেকে উষ্ণতা কম থাকে সেটাও এখানে আমরা জানতে পেরে যাব। তো চলো দেখা যাক। তো ফার্স্ট, পরিবেশ কি? পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা জড় বা জড় বস্তু বা কোনো কিছু, যেসব জীবিত যেসব প্রাণী টাণী আছে, সবকিছু নেই আমাদের পরিবেশ। তো পরিবেশ মানুষের জীবনকে চলাচল করতে সাহায্য করে। পরিবেশের কিছু উপাদান বলতে এখানে আমরা ফার্স্ট দেখবো বায়ুমণ্ডল, যেটাকে আজকে পড়বো আমরা। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান বলছি। তো পরিবেশের মধ্যে একটা জিনিস আসছে আমাদের বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল এই চ্যাপ্টারে তোমাদের একটা পার্ট আছে পুরো। তো সেখানে দেখবো প্রথমে বায়ুমণ্ডলের উপাদান। আচ্ছা, তার আগে বুঝি আমরা বায়ুমণ্ডল কি। তো বায়ুমণ্ডল হচ্ছে আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীর চারপাশে যেসব গ্যাস, জলকণা, তারপরে ধূলিকণা, যেগুলো দিয়ে একটা বলয় আকার তৈরি হয়েছে, বলয় আকারে গোটা পৃথিবীর চারিদিকে আমরা দেখতে পাই, সেটাকেই বলছি বায়ুমণ্ডল। আর এটা কেন থাকে পৃথিবীর চারপাশেই? এটা পৃথিবীতে যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, সেই শক্তি কাজ করছে যেটা, তার জন্যই এই বায়ুমণ্ডল পৃথিবীর চারপাশে দেখতে পাওয়া যায়। এবারে বায়ুমণ্ডলের কয়েকটা উপাদান আছে। কি কি উপাদান? তো দুটো পার্টে আমরা এটাকে ভাগ করি। একটা পার্টকে বলি আমরা গ্যাসীয় উপাদান, গ্যাসীয় উপাদান। আর আরেকটা পার্টকে আমরা বলি জলীয় উপাদান বা জলীয় বাষ্প, জলীয় বাষ্প। তো দেখো, গ্যাসীয় উপাদানের মধ্যে কি কি আছে? তো গ্যাসীয় উপাদান নামের মধ্যে আছে তো গ্যাসীয়, তো বিভিন্ন ধরনের গ্যাস চলে আসবে এখানে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড। এছাড়া আরো অনেক ধরনের গ্যাস আছে। মূলত এই গ্যাসগুলো বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, সেই জন্য এগুলো গ্যাসীয় উপাদান। আর এগুলো ছাড়া আরো অনেক উপাদান দেখতে পাওয়া যায়, যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের অনেক রকমের গ্যাস আছে। তো নাইট্রোজেন কতটা দেখে? 78.09%। আর অক্সিজেন কত থাকে? 20.95%, বা এটাকে 21%ও কোনো জায়গায় দেখতে পেতে পারো। আর্গন থাকে 0.93%, নিষ্ক্রিয় গ্যাস একটা। কার্বন ডাইঅক্সাইড 0.03%। আর যেটা ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প, সেটার পরিমাণটা জায়গা বিশেষে পরিবর্তন হতে থাকে, পরিবর্তনশীল। যেমন যেসব সমুদ্রবর্তী এলাকা, সেখানে জলীয় বাষ্পের পরিমাণটা 1% থাকে প্রায়। কেন? ওখানে জলের পরিমাণটাও বেশি, সমুদ্রের জল আছে প্রচুর পরিমাণ, তো সেখানে জলের পরিমাণও বেশি, তো জলীয় বাষ্পের পরিমাণও বেশি। কেননা জল থেকেই তো আমাদের কি হচ্ছে? বাষ্প, জল থেকেই বাষ্প। আর সাধারণত যেটা থাকে, তো সমুদ্রবর্তী এলাকায় 1% থাকে, কিন্তু অন্যান্য জায়গায় কত থাকে? 0.4%, বা এটাও চেঞ্জ হতে পারে কিছু কিছু জায়গা বিশেষে। এরপরে দেখবে তোমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। তো বায়ুমণ্ডলে কি কি স্তর থাকে? ফার্স্ট স্তর থাকে, এরপরে তোমরা দেখছো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। তো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর কি কি হয়? ফার্স্ট আছে আমাদের পৃথিবী। এটা হচ্ছে আমাদের কি? পৃথিবী। এক সেকেন্ড, কালারটাকে চেঞ্জ করে নেই, তোমাদেরকে জিনিসটা ভালো দেখতে পাবে। তো ফার্স্ট থাকছে আমাদের পৃথিবী। এবার পৃথিবীর জাস্ট উপরের যে স্তরটা, সেটাকে আমরা বলি ট্রপোস্ফিয়ার।
পৃথিবীর জাস্ট উপরে যে স্তরটা থাকে সেটাকে বলি আমরা ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের যেটা উচ্চতা সেটা সাধারণত কত থাকে, এই সমুদ্র পৃথিবী পৃষ্ঠটাকে যদি আমরা 0 কিমি কনসিডার করি, 0 কিমি যদি আমরা ধরে নিই, সেখান থেকে ট্রপোস্ফিয়ারের উচ্চতা থাকে প্রায় 18 বা 20 কিমি পর্যন্ত। তো বিভিন্ন বই বিভিন্ন রকম দেখতে পাবে, কোথাও দেখতে পাবে 18 কিমি, কোথাও 20 কিমি, কোথাও 16 কিমি। তো 0 কিমি থেকে স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি 18 কিমি, সেটা থাকে আমাদের ট্রপোস্ফিয়ার। আর এই স্তরে কি থাকে আমাদের সব থেকে বেশি জলীয় বাষ্প বা ধূলিকণা বা গ্যাসীয় উপাদান সবগুলো এখানে বেশি থাকে। কেন, পৃথিবীর সব থেকে কাছে আছে স্তরটা, তো পৃথিবীর সব থেকে কাছের স্তর, সেই জন্য বিভিন্ন ধরনের গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প সবকিছু ট্রপোস্ফিয়ারে থাকে। আর এগুলো থেকে আমাদের কি তৈরি হয়, মেঘ। যে ধূলিকণা, তারপরে জলীয় বাষ্প, এগুলো যখন আমাদের কি হয় ধীরে ধীরে ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে তৈরি করে মেঘ। আর ওই মেঘ থেকেই কি হয়, এখানে ঝড় বৃষ্টি শুধুমাত্র এই স্তরে দেখতে পাওয়া যায়, বাতাসের পরিমাণ বেশি, তো এখানে ঝড় বৃষ্টি সব দেখতে পাওয়া যায়। সেই জন্য এই স্তরটার আরেকটা নাম আছে কি, ক্ষুব্ধ মণ্ডল, এটাকে বলি ক্ষুব্ধ মণ্ডল। তোমরা সামনে বইটাকে খুলে রাখো, তো জিনিসগুলোকে আরো ভালোভাবে ক্লিয়ার করতে পারবে। তো ট্রপোস্ফিয়ারের মধ্যে দেখো কোনো জায়গায় ক্ষুব্ধ মণ্ডল বলে একটা পয়েন্ট লেখা আছে, বা পরিবর্তনশীল স্তর। তার মানে কি পরিবর্তনশীল স্তর মানে, কেন এখানে কখনো মেঘ দেখতে পাচ্ছ তোমরা, কখনো ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছ, কখনো পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছ, সব এখানে। এইবার এই স্তরে কি চলাচল করে, আমাদের এরোপ্লেন যেটা, সেটা চলাচল এই স্তরে আমাদের ট্রপোস্ফিয়ারে। আর যেটা আমাদের জেট প্লেন, সেটা আমাদের চলে কোথায়, এই স্ট্র্যাটোস্ফিয়ারে। তো এবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ারটা কি, ট্রপোস্ফিয়ারের পরের লেয়ার স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ারটা যদি আমাদের 18 কিমি থাকে, তাহলে 18-র পর থেকে বাকি যে ডিস্টেন্সটা হবে সেটাতে আমাদের কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ার। তো 18 কিমি থেকে প্রায় 50 কিমি পর্যন্ত, 50 কিমি পর্যন্ত আমাদের কি থাকে, স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে প্রথমে দেখলাম ট্রপোস্ফিয়ার, কত 0 কিমি থেকে 18 কিমি, বা 16 বা 20 কিমি তোমরা কোনো জায়গায় দেখতে পেতে পারো। নেক্সট দেখলাম স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার সেটা কত থাকে, 18 কিমি থেকে কত কিমি, 50 কিমি প্রায়, কোথাও 45, অন্য কিমিও দেখতে পারো, মোটামুটি 18 কিমি থেকে 50 কিমি। এবার এই 18 থেকে 50 কিমি, তার মধ্যে আর অনেকগুলো ভাগ আছে। ফার্স্ট এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে জায়গাটা, ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের যে মাঝে যে জায়গাটা, সেটাকে আমরা কি বলি, ট্রপোপস। ট্রপোপস। তো ট্রপোপস কি, এটা একটা বাউন্ডারি বলছি, ট্রপোপসটা বাউন্ডারি কার, ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে। এটা কত 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে মোটামুটি। তো একটা ট্রানজিশন জায়গা। আমরা তো যখন আমরা বায়ুমণ্ডলে যাবো, ওখানে আর ফিতা বসে তো আমরা মাপতে পারবো না, তো আমাদের মাপটা কিভাবে নিতে হয়, তো একটা পার্টিকুলার একটা ডিস্টেন্স ফিক্সড করা হয়, মোটামুটি এত কিমি থেকে এত কিমি, মোটামুটি একটা বলা হয়, তো ওটাকে বলছে ট্রপোপস। এবার স্ট্র্যাটোস্ফিয়ারে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে 18 থেকে 50 কিমি থেকে, সেখানে 18 থেকে মোটামুটি 30 কিমি পর্যন্ত, 18 কিমি থেকে মোটামুটি 30 কিমি পর্যন্ত এই জায়গাটাকে, এই জায়গাতে কি দেখতে পাওয়া যায়, ওজোন গ্যাস দেখতে পাওয়া যায়। এই জায়গায় কি দেখতে পাওয়া যায়, ওজোন গ্যাস দেখতে পাওয়া যায়। সেই জন্য এটাকে কি বলা হয়, ওজোনোস্ফিয়ারও বলা হয়, বা ওজোন লেয়ারও বলা হয়, বা ওজোন স্তর বলা হয়। আর এরপরে যেটাকে বাকিটা থাকছে সেটাকে বলছি আমরা কি, স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই ওজোন স্তর যেটা, সেটার কাজ কি করে, সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে, সূর্যের আলোর সঙ্গে যে রশ্মিটাকে আসে সেটাকে বলছি আমরা অতিবেগুনি রশ্মি, সেই সূর্যের অতিবেগুনি রশ্মিটাকে এখানে কি করে, শোষণ করে নেয় স্ট্র্যাটোস্ফিয়ারে, বা এই ওজোন স্ট্র্যাটোস্ফিয়ারের ভিতরে যে ওজোন স্তর যেটা আছে, সেখানে কি হচ্ছে, অতিবেগুনি রশ্মিটা শোষণ হচ্ছে। তো সেটা অনেক কিছু হয়, মানুষের ক্যান্সারের জন্য দায়ী থাকে এটা, তো এটা শোষণ করে নেওয়ার জন্য এটা আমাদের অনেকটা হেল্প করে। নেক্সট স্ট্র্যাটোস্ফিয়ার থেকে পরের যেটা লেয়ার আছে সেটাকে বলছি কি আমরা, মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার আর তারপরে লেয়ার হচ্ছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মাঝখানে একটা ট্রানজিশন জায়গা থাকে, সেটাকে আমরা কি বলি, স্ট্র্যাটোপস। সেটাকে বলছি স্ট্র্যাটোপস। আচ্ছা, আমি একটা পয়েন্ট মিস করে গেছি, দেখো এই স্ট্র্যাটোস্ফিয়ার যে আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে
কোনো বাতাস থাকে না, ঠিক আছে, বা কোনো বাতাস না থাকার জন্য এখানে কি হচ্ছে, জলীয় বাষ্প থাকছে না, এখানে কোনো ধূলিকণাও থাকছে না, তাহলে এখানে কোনো মেঘও থাকবে না। তো স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো মেঘ থাকছে না, মেঘ না থাকার জন্য ঝড় নেই, বৃষ্টি নেই, এখানে কোনো কিছু নেই। তার জন্য এখানকার পরিবেশটা সবসময় শান্ত থাকে। সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা নাম হচ্ছে শান্ত মণ্ডল। আর শান্ত মণ্ডল হওয়ার জন্যই এটার একটা বেনিফিটও আছে, কি এখানে আমাদের জেট প্লেন যেগুলো হয় সেগুলো চলাচল করতে পারে। এরোপ্লেন সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ারের মাঝের জায়গাটাতে চলে, কিন্তু যেগুলো আমাদের জেট প্লেন সেগুলো একমাত্র স্ট্র্যাটোস্ফিয়ার দিয়েই চলে। চলো তারপরে দেখি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারটা কি? স্ট্র্যাটোস্ফিয়ারের পরের স্তর। তো এটা কতটা থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে 50 কিমি থেকে প্রায় 80 কিমি পর্যন্ত বিস্তৃত। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার আমরা এখনই দেখলাম। স্ট্র্যাটোস্ফিয়ার কত? এখানে আমাদের 50 কিমি ছিল, তারপরে এটা হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার, এটা মোটামুটি 80 কিমি পর্যন্ত বিস্তৃত থাকে, 50 থেকে 80 কিমি। আর এই প্রথমে একটা কোশ্চেন তোমরা দেখেছিলে যে কোন স্তরের বায়ুমণ্ডলের কোন স্তরের, তো ফার্স্ট তোমরা যেটা দেখেছিলে যে বায়ুমণ্ডলে কোন স্তরে উষ্ণতা সর্বনিম্ন থাকে, সেটাই হচ্ছে আমাদের কি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে উষ্ণতা সর্বনিম্ন থাকে। আর মেসোস্ফিয়ারের যে তাপমাত্রাটা থাকে সেটা হচ্ছে মাইনাস কত, মেসোস্ফিয়ারে লিখে দিচ্ছি -93°C সর্বনিম্ন তাপমাত্রা। তো সব থেকে কম তাপমাত্রা -93 হতে পারে। তাহলে আমরা কি দেখলাম? মেসোস্ফিয়ারে তাপমাত্রা সর্বনিম্ন থাকে। এরপরের যে লেয়ারটা সেটা হচ্ছে আমাদের যেটা স্তর, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ার কতটা থাকে? 80 কিমি থেকে তারপরে যেটা 500 কিমি পর্যন্ত। তার মানে 80 কিমি পর্যন্ত আমাদের মেসোস্ফিয়ার ছিল, তারপরে যেটা আছে থার্মোস্ফিয়ার সেটা কত 500 কিমি পর্যন্ত। 80 কিমি থেকে 500 কিমি পর্যন্ত থাকে আমাদের মেসোস্ফিয়ার। এবার দেখছি থার্মোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ারটা কত দেখলাম আমরা? 80 কিমি থেকে 500 কিমি পর্যন্ত থাকে। আর এই স্তরের যে উপরের দিকের যে উষ্ণতা সেটা থাকে কত? 1250°C। কারণ সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে, সেই রশ্মির প্রভাবে এই স্তরে যে বায়ুর যে উপাদানগুলো আছে সেগুলো কি হয়ে যায়? আয়নে ভাগ হয়ে যায়। তো বায়ুর যে উপাদান সেগুলোর উপরে অতিবেগুনি রশ্মি যখনই পড়ে সেগুলো কি হয়ে যায়? আয়নে ভেঙে যায়। আয়ন মানে কি? চার্জে ভেঙে যায়। যেমন আমরা দেখি এদিকে যদি আমরা H2O কোথাও লিখি, H2O কে আয়নে যদি আমরা ভেঙে নিই তাহলে সেটাকে আমরা এরকম লিখে নিচ্ছি H+OH-, এরকম টাইপের। এখানে যেসব আমাদের বায়ুর যে উপাদানগুলো আছে সেগুলো কি আয়নে ভেঙে যায়। সেই জন্য এই স্তরটার আরো একটা নাম কি? আয়নোস্ফিয়ার। এটা না আরেকটা নাম আয়নোস্ফিয়ার। আর এই স্তরে আমাদের যে বেতার তরঙ্গ, রেডিও থেকে যে বেতার তরঙ্গ যেটা পাঠানো হয়, বেতার তরঙ্গ স্টেশনগুলো থেকে, রেডিও স্টেশনগুলো থেকে, এই স্তর থেকে প্রতিফলিত হয়ে আসে বলে আমরা এগুলোকে এই শুনতে পাই। আর এখানে যে আয়নগুলো তৈরি হয়, আয়নগুলোর জন্য আমাদের যে মেরু অঞ্চল আছে, পৃথিবীর যে মেরু অঞ্চল, যে দুটো পার্ট আছে সুমেরু আর কুমেরু, সেগুলোতে কি যে মেরু অঞ্চল আছে সেখানে সুমেরু অঞ্চল আছে, সুমেরু ও কুমেরু, সেখানে এই আয়নগুলোর জন্য কি দেখতে পাওয়া যায়? মেরু জ্যোতি দেখতে পাওয়া যায়। মেরু জ্যোতি কি? যে কিছুটা রঙিন কালারের কিছু প্রভা যেটাকে বলি, ঠিক আছে। তো রঙিন কালারের প্রভা, তো সেগুলো কিরকম হতে পারে? লাল বা গ্রিন, লাল বা সবুজ এরকম টাইপের কালার আমরা দেখতে পেতে পারি। লাল বা সবুজ এই টাইপের কালার আমরা মেরুজ্যোতিতে দেখতে পাই। চলো নেক্সট হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার কতটা? 500 থেকে 750। তো 500 তারপরে কি হচ্ছে 750 কিমি পর্যন্ত আমাদের কি এক্সোস্ফিয়ার বিস্তৃত। এক্সোস্ফিয়ার, তাহলে এই এক্সোস্ফিয়ারে উষ্ণতা অনেকটা বেশি থাকে। এখানে উষ্ণতা কেননা ধীরে ধীরে যতটা বাইরের দিকে যাচ্ছে, একমাত্র মেসোস্ফিয়ারে উষ্ণতা আমাদের কমতে থাকে, তারপরে আবার উষ্ণতা বাড়তে থাকে। তো মেসোস্ফিয়ার, এই এক্সোস্ফিয়ার, সেখানকার উষ্ণতা অনেকটা বেশি থাকে, প্রায় 1200 থেকে 1600°C। তো 1200 থেকে 1600°C পর্যন্ত এখানে উষ্ণতা থাকে। আর এই এক্সোস্ফিয়ারে কি এখানে কি দেখা যায়? হাইড্রোজেন বা হিলিয়াম এই গ্যাসগুলো দেখা যায়। হাইড্রোজেন দেখা যায়, হিলিয়াম, এইসব গ্যাসগুলো এখানে দেখতে পাওয়া যায়। আর এই ছবিতে আরেকটা জিনিস পয়েন্ট আউট করে, যেটা হচ্ছে আরো একটা স্তর আছে বায়ুমণ্ডলে, যেটা হচ্ছে আমরা বলি ম্যাগনেটোস্ফিয়ার, যেটা হচ্ছে এক্সোস্ফিয়ারের পরের স্তর, যেটা নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আর এই স্তরেই এই
উষ্ণতা বেশি থাকার জন্য সেম যেখানে যেটা বললাম আয়ন যেরকম তৈরি করে আমাদের থার্মোস্ফিয়ারে যেরকম আয়ন তৈরি করে বায়ুর উপাদানগুলো ভেঙে গিয়ে, এখানেও আয়ন তৈরি করে। আয়নের জন্য এটা পৃথিবীর বাইরের দিকে কি দেখতে পাওয়া যায়, প্রভা দেখতে পাওয়া যায়। তো বাইরের দিকে দেখতে পাওয়া যায় কিরকম টাইপের, সেটা হয় কিছুটা এই টাইপের বলয় দেখতে পাওয়া যায়, যেরকম যে চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ। তো এইরকম টাইপের একটা বলয় তৈরি করে, সেই বলয়টাকেই আমরা কি বলছি, এই যে স্তরটা সেটাকে বলছি আমরা ম্যাগনেটোস্ফিয়ার। আর এই বলয়টার নাম হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। কেন, এখানে হচ্ছে বিকিরণ তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে আলোর একটা প্রভাব বেরিয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে বলছি ভ্যান অ্যালেন বিকিরণ বলয়।